হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিস। এটা PT 365 পলিটির পার্ট 4। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পলিটি ভিডিওগুলি দেখে নেও। ঠিক আছে, এর আগের সব লেসনে আমি আলোচনা করেছিলাম অ্যান্টি ডিফেকশন ল, রিজার্ভেশন ইন প্রমোশন, সিডিশন বগেরা বগেরা। ঠিক আছে, তো আজকে আলোচনা করব কিছু বিষয়। প্রথম বিষয় হলো লিডার অফ অপোজিশন। একটি নিউজে কেন ছিল, ইন রিসেন্ট লোকসভা ইলেকশন of the political parties were able to secure minimum 10% of strength required to be eligible for leader of opposition post. লিডার অফ অপোজিশন পোস্ট হতে গেলে মিনিমাম 10% স্ট্রেন্থ থাকতে হবে লোকসভায়, যেটা এইবার লোকসভায় ছিল না। ঠিক আছে, যেটা এবারে লোকসভায় ছিল না। ঠিক আছে, তো LOP is a statutory post drawing its power from salaries and allowances of leaders of opposition of parliament. এটি একটি স্ট্যাটুটারি পোস্ট, মানে একটি পার্লামেন্ট স্ট্যাটুটারি পোস্ট কোনগুলো যেগুলো পার্লামেন্টে কোনো অ্যাক্টের দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে, কোন অ্যাক্টের দ্বারা তৈরি হয়েছিল? এটা স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস লিডার্স অফ অপোজিশন ইন পার্লামেন্টেড। তো অ্যাক্ট ডিফাইন্স LOP লিডার অন দ্য পোস্ট হাউস অফ দ্য পার্টি অপোজিশন। তো এই লিডার অফ দ্য অপোজিশন থাকে, উনি একজন সেন্ট্রাল মিনিস্টারের মতনই সুযোগ সুবিধা ভোগ করে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো বর্তমানে রাজ্যসভায় লিডার অফ দ্য অপোজিশন আছে গুলাম নবী আজাদ, আর লোকসভায় আছে অধীর রঞ্জন চৌধুরী। তো লিডার অফ দ্য অপোজিশন র্যাঙ্কস অফ ক্যাবিনেট মিনিস্টার অ্যান্ড ইজ এ মেম্বার অফ প্যানেল দ্যাট সিলেক্ট ক্যান্ডিডেটস ফর কি কনস্টিটিউশনাল স্ট্যাটুটারি পোস্ট লাইক CBI ডাইরেক্টর, লোকপাল। তো লিডার অফ অপোজিশন একটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেটা ক্যাবিনেট মিনিস্টারের মতনই শক্তি সমস্ত ক্ষমতা বহন করে, এবং মেম্বার অফ প্যানেলস, কিছু কিছু প্যানেলস যেগুলোর দ্বারা CBI এর ডাইরেক্টর, CBC ভিজিলেন্স অফিস চিফ ভিজিলেন্স চেয়ারম্যান, ঠিক আছে, আর লোকপাল এদের নিয়োগ করে। তো ওই কমিটির মধ্যে লিডার অফ অপোজিশনকেও রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবে। তো নেক্সট কী আসছে, প্রাইভেট মেম্বার বিলস। প্রাইভেট মেম্বার বিলটা কি? মন্ত্রী ব্যতীত অন্য কোনো সদস্য দ্বারা প্রবর্তিত যে কোনো বিল প্রাইভেট সদস্য বিল হিসেবে পরিচিত। সংসদের অধিবেশনে চলাকালীন এই বিলটি পেশ করা হয়েছিল। ঠিক আছে, যে কোনো সংসদ সদস্য প্রাইভেট সদস্য বিল প্রবর্তন করতে পারলে বিভিন্ন কারণে বিলটি পাস করা বেশ কঠিন। এই বিলগুলি নিম্ন অগ্রাধিকার পায় এবং উভয় ঘর এবং বিলগুলি, মানে প্রাইভেট বিল কী করা হয়, অ্যাকচুয়ালি প্রাইভেট বিলটা হলো প্রাইভেটলি সরকারের পক্ষ থেকে করা হয় না, ঠিক আছে, বেসরকারি তরফ থেকে করা হয়। এটি 1952 সালে মুসলিম ওয়াকফ বিল ওয়াকফে আরও সুশাসন ও প্রশাসন প্রদানের লক্ষ্যে সৈয়দ মোহাম্মদ আহমেদ কাসমি লোকসভায় প্রবর্তন করেছিল এবং 1954 সালে এটি পাস হয়। এই প্রাইভেট মেম্বার বিলটা 1952 সালে লোকসভায় প্রকাশ করেছিল এবং 1954 সালে পাস করা হয়েছিল। তারপর থেকে আসছিল প্রাইভেট মেম্বার বিল। ঠিক আছে, এনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হু ইজ নট এ মিনিস্টার ইজ রেফার্ড অ্যাজ এ প্রাইভেট মেম্বার। তার মানে এনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যে কোনো মিনিস্টার না, তাকে প্রাইভেট মেম্বারই বলা হয়। ইটস ইন্ট্রোডাকশন ইন দ্য হাউস রিকোয়ার্স ওয়ান নোটিশ। এই প্রাইভেট মেম্বারের বিলটি হাউসে ইন্ট্রোডিউস করা হয় 1 মাসের নোটিশ দিয়ে। ঠিক আছে, তার আগে করা যাবে না। তো দেখি নেক্সট কী আছে। নেক্সট আছে অফিস অফ প্রফিট। তো অফিস অফ প্রফিটটা কি? অফিস অফ প্রফিট এটি সরকারের একটি পদ যা কোনো বিধায়ক বা কোনো সংসদ সদস্যের দ্বারা ধরে রাখা যায় না। পোস্টটি বেতন, পারকুসাইটস এবং অন্যান্য সুবিধা অর্জন করতে পারে। এই পদটি ইংরেজ আইন সমঝোতা আইন 1701 এ পাওয়া যাবে ল আইনের অধীনে। রাজার অধীনে কোনো পদ বা লাভের জায়গা না পাওয়া বা মুকুট থেকে পেনশন গ্রহণকারী কোনো ব্যক্তি সেই হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে না। হাউস অফ কমন্সের সদস্য প্রশাসনিক বিষয়গুলিতে রাজপরিবারে কোনো অযৌক্তিক প্রভাব না পড়ার জন্য এটি চালু করা হয়। তো অ্যাকচুয়ালি কী হলো অফিস অফ প্রফিটটি কি? অফিস অফ প্রফিট হলো আর্টিকেল 102 এবং 191 মেনশন ডিসকোয়ালিফিকেশন অন দ্য বেসিস অফ অফিস প্রফিট পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার রেসপেক্টলি। আর্টিকেল 101 এবং 191 এটা লেখা আছে যে কোনো মন্ত্রী বা MP
কোনো যদি অফিস রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এমপিরা কোনো অফিস অফ প্রফিট রাখতে পারবে না, তারা যদি পাওয়া যায় তাহলে তাদেরকে ডিসকোয়ালিফাইও করা হতে পারে। ঠিক আছে, তো নেক্সট আছে ক্যাবিনেট কমিটি। Recently the central government has reconstituted 8 key cabinet committee including creation of 2 new committee। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুদিন আগে 8টি নতুন ক্যাবিনেট কমিটি রিকনস্টিটিউট করেছে এবং দুটি নতুন কমিটিও ক্রিয়েট করেছে। ঠিক আছে, কী আছে ক্যাবিনেট কমিটি? দে আর এক্সট্রা কনস্টিটিউশনাল বডিজ হুইচ আর প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়া ট্রানজেকশন অফ বিজনেস রুল 1961। ঠিক আছে, নেদার কনস্টিটিউশন নট জুডিশিয়ারি, না তো কোনো কনস্টিটিউশনে মেনশন আছে না তো কোনো অ্যাক্টের দ্বারা এটি আসছে, এটা এই জন্য এটাকে এক্সট্রা কনস্টিটিউশন বলা হয়। আচ্ছা, দে আর সেট আপ বাই প্রাইম মিনিস্টার অ্যাকর্ডিং টু দ্য এক্সিজেন্সিস অফ দ্য টাইম অ্যান্ড রিকোয়ারমেন্টস অফ দ্য সিচুয়েশন। এগুলো কার দ্বারা তৈরি করা হয়? ক্যাবিনেট কমিটি প্রাইম মিনিস্টারের দ্বারাই। ঠিক আছে, it important the head of the committee, they are mostly headed by the prime minister। এইসব যে কমিটি তৈরি হয় এগুলো বেশিরভাগ কার দ্বারা হেড করা হয়? প্রাইম মিনিস্টারই হেড থাকে। ঠিক আছে, সামটাইমস আদার ক্যাবিনেট মিনিস্টার অলসো অ্যাক্ট অ্যাজ দ্য চেয়ারম্যান। কিছু সময় অন্য যে ক্যাবিনেট মিনিস্টার যারা থাকে তারাও এর চেয়ারম্যান হতে পারে। বাট ইন কেস দ্য প্রাইম মিনিস্টার ইজ এ মেম্বার অফ এ কমিটি হি ইনভেরিয়েবলি প্রিসাইড ওভার ইট। বাট যদি প্রাইম মিনিস্টার ওই কমিটির মেম্বার হয় তাহলে ওই কমিটিকে হেড করবে। ঠিক আছে, নেক্সট আছে সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশন, নীতি আয়োগ। When news, recently government has reconstituted Niti Aayog, renaming Rajiv Kumar as its vice chairman and appointing Home Minister as ex officio member। তো গভর্নমেন্ট নীতি আয়োগকে রিকনস্টিটিউট করেছিল এবং এর চেয়ারম্যানকে ভাইস চেয়ারম্যান ছিল রাজীব কুমার এবং হোম মিনিস্টার এর এক্স অফিসিও মেম্বার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কি? প্ল্যানিং কমিশন ওয়াজ ইনিশিয়ালি সেট আপ ইন 1950 অ্যাজ অ্যান এজেন্সি টু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি ইন কান্ট্রি। তো 1950-এ প্ল্যানিং কমিশন ইনস্টিটিউট করা হয়েছিল। ঠিক আছে, সেটা প্রতি 5 বছর বা 5 বছর পর ঠিক চেঞ্জ করা হতো। ঠিক আছে, প্ল্যানিং করা হতো এর মাধ্যমে। ঠিক আছে, ওটাকেই 2015-তে প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করে কী আনা হয়েছিল? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যা নীতি আয়োগ নামে পরিচিত। ঠিক আছে, কবে কনস্টিটিউট হয়েছে এটা? 2015-তে। অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড অ্যাডভাইজারি বডি অফ দ্য গভর্নমেন্ট রিপ্লেসিং প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনেরই পরিবর্তে গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক বা অ্যাডভাইজারি বডি হিসেবে এটা চালু হয়েছিল। পারফরমেন্স অফ নীতি আয়োগ। তো নীতি আয়োগের কাজকর্মগুলো কী? মেজারিং পারফরমেন্স অ্যান্ড র্যাঙ্কিং স্টেটস অন আউটকাম ইন ক্রিটিক্যাল সেক্টরস। তো স্টেটের যে ক্রিটিক্যাল সেক্টর আছে ওগুলো পারফরমেন্স কেমন হচ্ছে সেটা মেজার করা। সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটালের সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং অ্যাকশন নিতে হবে ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটালের জন্য। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এগুলো সবগুলো হলো নীতি আয়োগের প্রোগ্রামটি। ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসেস টু স্টেট for development infrastructure, aspirational district program to release the vision of सबका साथ सबका विकास। ঠিক আছে, এরপরে আছে enabling evidence based policy making and enhancing productive efficiency with long term vision। তো লং টার্ম ভিশনের সাথে এফিসিয়েন্সি আর তৈরি করে আগের থেকে এজেন্ডা বানিয়ে নেয় লং টাইম, ভবিষ্যতে কী করবে এই সরকার, কী পদক্ষেপ নেবে, এসব ব্যাপারে নীতি আয়োগই দেখাশোনা করে। 3 year ন্যাশনাল অ্যাকশন এজেন্ডা অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি ফর নিউ ইন্ডিয়া, ব্যালেন্সড রিজনাল ডেভেলপমেন্ট, নীতি ফর নর্থ ইস্ট, হেলথ অ্যান্ড নিউট্রিশন সেক্টর রিফর্মস। 3 বছরের নীতি আয়োগ এজেন্ডা, ওটা আপনারা নীতি আয়োগের যে ওয়েবসাইট আছে ওখান থেকেও পেয়ে যাবে। ঠিক আছে, ওটা পড়ে নিও, ওটা খুবই গুরুত্বপূর্ণ। নীতি আয়োগের সম্বন্ধে পুরোটাই বলা আছে এখানে। নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কী বলা আছে? যে প্রাইম মিনিস্টার টু বি দ্য চেয়ারপারসন সর্বদা কী হবে? প্রাইম মিনিস্টার। ভাইস চেয়ারম্যান অ্যান্ড এ সিইও একজন থাকবে। ফুল টাইম মেম্বার্স, নাম্বার আনস্পেসিফাইড, ফুল টাইম মেম্বার্স থাকবে কিছু, কতজন থাকবে এটা বলা হয়নি। আপ টু 2 পার্ট টাইম মেম্বার, কিছু পার্ট টাইম, 2জন পার্ট টাইম মেম্বার থাকবে। ফ্রম লিডিং ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ অনুসন্ধানকারী অর্গানাইজেশনের থেকে। 4জন ইউনিয়ন মিনিস্টার থাকবে এক্স অফিসিও মেম্বার হিসেবে। গভর্নিং কাউন্সিল কম্প্রাইজিং অল চিফ মিনিস্টার অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রীয় প্রদেশের, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরির লেফটেন্যান্ট গভর্নররা থাকবে এর গভর্নিং কাউন্সিলে।
তারপর বলছে রিজনাল কাউন্সিল হুইচ উইল বি ফর্ম টু অ্যাড্রেস স্পেসিফিক ইস্যু ইন কন্টিজেন্সিস ইফেক্টেড মোর দ্যান ওয়ান স্টেট অর রিজিয়ন, এক্সপার্ট স্পেশালিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার উইথ রিলেভেন্ট ডোমেন নলেজ অ্যাজ স্পেশাল ইনভাইটিস। মানে কোনো একটা প্ল্যানিং করা হচ্ছে, তো ওই বিষয়ের যে এক্সপার্ট থাকবে তাকে এই কমিটিতে বা এই কাউন্সিলে রাখা হবে, ঠিক আছে। অবজেক্টিভ কী আছে? টু ইভলভ এ শেয়ার্ড ভার্সন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রায়োরিটিস সেকশন অ্যান্ড স্ট্র্যাটেজিস উইথ দ্য অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ স্টেটস ইন দ্য লাইফ অফ ন্যাশনাল অবজেক্টিভস। একই সাথে স্টেটের সাহায্যে হাত মিলিয়ে দেশটিকে ডেভেলপ আর প্রায়োরিটিস দিকে ধ্যান দেবে এবং অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ স্টেটস, এগুলো সব নীতি আয়োগের বিষয়বস্তু। Niti Aayog will seek provide a critical, directional and strategic input into the governance process. Next কি আসছে? promotion of Hindi language. Article 120 এবং 210 regarding language to be used in parliament and state legislature respecting gives the opinion to the transaction business in Hindi as well in English. 120 এবং 210 এটা বলা হয়েছে পার্লামেন্টে হিন্দি আর ইংলিশে কথাবার্তা হবে, বিজনেস চালু হবে। পার্লামেন্টে যে ব্যবসা কথাবার্তা হয় বা যে কোনো ভাষণ হয় সব হিন্দি অথবা ইংলিশে করতে হবে বলছে। ওটা 120 এবং 210। যদিও কোনো এরকম নেই যে আমাদের এই ভাষাতেই বলা হবে, অন্য কোনো ভাষা বলা হবে না, সব রকম ভাষাতেই পার্লামেন্টে বলা যায়, যত ভাষা আছে আমাদের এই শিডিউলে। Article 343 states handwritten in Devanagari script to be its official language to the Union and gives power to Parliament and decided by law the language to be used for official work. যে হিন্দি আছে আমাদের, হিন্দি কিন্তু রাষ্ট্রীয় ভাষা না, হিন্দি হলো একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হয়তো অনেকে পড়েছো যে ভারতের রাষ্ট্রভাষা কী, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, ভারতের কোনো রকম এরকম না রাষ্ট্রভাষা নেই, কিন্তু হিন্দি যে ভাষা আছে দেবনাগরী স্ক্রিপ্টে ওটা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যে কোনো অফিসিয়াল কাজের জন্য ওটা ব্যবহার করা হবে। Article 344 provides for constitution of a parliamentary committee every 10 years to recommend the president regarding progressive use of Hindi language for the official purposes of the Union and restriction of use of English. তো আর্টিকেল 344 বলা হয় প্রতি 10 বছর অন্তর অন্তর একটি কমিটি বানানো হবে যা হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে আরও প্রচলিত করবে, ঠিক আছে, আর ইংলিশের বদলে হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রচলিত করবে। নেক্সট আছে হোয়াট ইজ আর্টিকেল 131, ঠিক আছে। ওয়াই নিউজে কেন ছিল? রিসেন্টলি কেরালা এবং ছত্তিশগড় হ্যাভ ফিল্ড এ সুইট ইন দ্য সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ ভেরিয়াস সেন্ট্রাল লস। আর্টিকেল 131 এর ব্যাপারে কেরালা আর ছত্তিশগড় একটি কোর্টে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। কী আছে আর্টিকেল 131-এ দেখি। আর্টিকেল 131 অফ দ্য কনস্টিটিউশন টক অ্যাবাউট দ্য অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। মানে সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন আছে তার মধ্যে যে অরিজিনাল জুরিসডিকশন আছে এগুলো সব লক্ষ্মীকান্তের পলিটি বুকটা পড়লেই বুঝতে পারবে সুপ্রিম কোর্টের কী কী জুরিসডিকশনগুলো কী কী। তার মধ্যে যে অরিজিনাল জুরিসডিকশন আছে, হোয়ার দ্য অ্যাপেক্স কোর্ট ডিল উইথ এনি ডিসপিউট বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, the center and state on the one side and another state on the other side and two or more state. This mean no মানে কী বলছে, অরিজিনাল জুরিসডিকশনটা হলো বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেটের মধ্যে কোনো ডিসপিউট থাকলে বা এক সেন্টার বা এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যে কোনো ডিসপিউট থাকলে, এক রাজ্যের সাথে দুই বা ততোধিক রাজ্যের সাথে ডিসপিউট থাকলে এই সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনটা আসে, ঠিক আছে। ওটার দেখভাল কে করবে? সুপ্রিম কোর্টই দেখবে, বিচার করবে। দিস মিনস নো আদার কোর্ট ক্যান এন্টারটেন সাচ এ ডিসপিউট। এইসব ডিসপিউটে কোনো অন্য কোর্টে যাবে না, হাইকোর্ট বা অন্য কোনো কোর্ট দেখতে পারবে না, ডাইরেক্ট সুপ্রিম কোর্টই দেখবে। এ ডিসপিউট টু কোয়ালিফাই আন্ডার আর্টিকেল 131 it must involve a question of law of fact which the extension of legal right of the state of the center depends. The original jurisdiction of the Supreme Court does not extend to dispute arising out of any treaty agreement. সবই একই। তো দেখো সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশনগুলো আছে কী কী থাকে, অ্যাডভাইজারি, অ্যাপিলেট, এক্সট্রাঅর্ডিনারি, অরিজিনাল জুরিসডিকশন, রিট জুরিসডিকশন, অ্যাডভাইজারি থাকে, রিট জুরিসডিকশন থাকে, এগুলো সব সুপ্রিম কোর্টের যে কাজ ওগুলো বলা হয়েছে। তো আমি বলছি যে অ্যাডভাইজারির কি, আন্ডার ইটস অ্যাডভাইজারি জুরিসডিকশন প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু সিক দ্য ওপিনিয়ন ফ্রম দ্য অ্যাপেক্স কোর্ট আন্ডার আর্টিকেল 143 অফ দ্য কনস্টিটিউশন। তো আর্টিকেল 143 দ্বারা প্রেসিডেন্ট যে কোনো সময়
সুপ্রিম কোর্টের কাছে কোনো অ্যাডভাইস বা উপদেশ নিতে পারবে। এটা হলো অ্যাডভাইজারি জুরিসডিকশন সুপ্রিম কোর্টের কাজ। আপিলেট আন্ডার ইস অ্যাপিলেট জুরিসডিকশন দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অ্যাপিল ফ্রম লোয়ার কোর্টস। তার মানে অ্যাপিলেট জুরিসডিকশন মানে কোনো আমার হাইকোর্ট বা অন্য কোনো কোর্ট, হাইকোর্টে আমার কোনো কেস আমি পেলাম না বা হেরে গেলাম, তখন আমি আপিল করতে পারবো সুপ্রিম কোর্টে। এই জুরিসডিকশনটা সুপ্রিম কোর্টের। আচ্ছা ঠিক আছে। এক্সট্রা অর্ডিনারি অরিজিনাল জুরিসডিকশন দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার টু adjudicate upon dispute involving elections of the president and the vice president, those the involved state the centered cases involving the violation of fundamental rights. তো এছাড়া সুপ্রিম কোর্টের কাছে কী কী আরও কাজ আছে, যে প্রেসিডেন্টের সময় কোনো বা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের সময় কোনো ডিসপিউট হলে বা কোনো ক্ষেত্রে কারো ফান্ডামেন্টাল রাইটস হনন করা হলে সুপ্রিম কোর্ট সেটা দেখে। রিট জুরিসডিকশন দ্য সুপ্রিম কোর্ট ইজ এম্পাওয়ার টু ইস্যু রিটস ইনক্লুড হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো অ্যান্ড সেশরি ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ অ্যান এগ্রিভিড সিটিজেন। তো কারো ফান্ডামেন্টাল রাইটস খনন করা হলে সুপ্রিম কোর্ট এগুলো নোটিশও দিতে পারে, এবার রিট পাঠাতে পারে। ঠিক আছে, কী কী রিট পাঠাতে পারে সুপ্রিম কোর্ট? হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো। নেক্সট আছে রিমুভাল অফ আর্টিকেল 370 অ্যান্ড 35A। তো সবাই এটা শুনেছে নিউজে যে আর্টিকেল 370 35A এটা জম্মু কাশ্মীর থেকে রিমুভ করা হয়েছে কিছুদিন আগে। ঠিক আছে, তো কী আছে আর্টিকেল 370 অ্যান্ড আর্টিকেল 35A কী ছিল? অ্যাকচুয়ালি আর্টিকেল 370 হ্যাড টেম্পোরারি প্রভিশন উইথ রেসপেক্ট টু স্টেট অফ জম্মু কাশ্মীর হুইচ গেভ স্পেশাল পাওয়ার টু স্টেট অ্যালাউইং ইট টু হ্যাভ ইটস ওন কনস্টিটিউশন। According to Article 370, except for defense, foreign affairs, finance and communications, parliaments need the state government's concurrence for applying all other laws. তাহলে আর্টিকেল 370 ছিল যে টেম্পোরারি একটা রেসপেক্ট স্টেট অফ জম্মু কাশ্মীরে থাকবে, উইচ গিভ স্পেশাল পাওয়ার্স টু দ্য স্টেট অ্যালাউইং ইট টু হ্যাভ ইটস ওন কনস্টিটিউশন। স্টেটকে এমন পাওয়ার দিয়েছে যে তারা নিজের একটা আলাদা কনস্টিটিউশন রাখতে পারবে। ঠিক আছে, Article 35 কি ছিল? of the Indian Constitution which deemed that Article 370 gave powers to National Assembly to define permanent residents of the state their special right and privilege. Article 35 এতে ছিল যে তারা তাদের ওখানকার পার্মানেন্ট রেসিডেন্টদের জন্য যে কোনো নিয়ম লাগু করতে হবে। এই 370 থাকার জন্য ওখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে বা পার্লামেন্টে যদি কোনো রকম ল পাস করা হতো সেটা জম্মু কাশ্মীরে লাগতো না। যেমন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যত এখন এনআরসি, সিএ বা যত কিছু বিলই আসে পার্লামেন্টে, সেটা ওখানকার পার্লামেন্টারি কমিটি মানে জম্মু কাশ্মীরের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে ওদের অনুমতি ছাড়া কোনো বিল ওখানে লাগু হতো না। ঠিক আছে, ওরা যদি ইচ্ছা করতো রাখতে দিত বা বেশিরভাগই ওরা ক্যান্সেলই করে দিত, লাগাইতেই দিত না ওখানে, আর নিজেদের ইচ্ছা মতো ওখানকার এসেদের মানে সব পাওয়ার দেওয়া হতো। তো এখানে কী বলেছে? ইমপ্লিকেশন অফ দ্য মুভ, কমপ্লিট অ্যাপ্লিকেবিলিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টু জম্মু কাশ্মীর। এটার ফলে কী কী হবে এখন? এই আর্টিকেল 370 and 35 সরানোর ফলে কী কী হবে জম্মু কাশ্মীরে? দেখ, পুরো ইন্ডিয়ান যে কনস্টিটিউশন আছে পুরোটা ওখানে লাগু হবে। নো সেপারেট ফ্ল্যাগ, আগে ওদের একটা সেপারেট ফ্ল্যাগ ছিল যেটা এখন আর হবে না। টিনার অফ দ্য জম্মু কাশ্মীর অ্যাসেম্বলি টু বি 5 years ইনস্টিড অফ দ্য আর্লিয়ার 6 years। আগে 6 বছর ওদের জম্মু কাশ্মীর অ্যাসেম্বলি করা যেত, এখন 5 বছর। রিপ্লেসিং রণবীর প্যানেল কোড, দ্য সেপারেট প্যানেল কোড অ্যান্ড জম্মু কাশ্মীর উইথ দ্য ইন্ডিয়ান প্যানেল কোড। ওদের ওখানে একটা অন্যরকম প্যানেল কোড ছিল, যেন আমাদের এখানে আইপিসি, সিআরপিসি থাকতো, ওদের ওখানে টোটালি অন্য ছিল, যে রণবীর প্যানেল কোড। ঠিক আছে, আরপিসি, ওটাকেও রিপ্লেস করা হবে। আর্টিকেল 356 আন্ডার হুইচ দ্য প্রেসিডেন্ট রুল ক্যান বি ইম্পোজড ইন এনি স্টেট। যেটা আগে প্রেসিডেন্ট রুল মানে ইমার্জেন্সি লাগিয়ে দিত 356 প্রেসিডেন্ট রুলে, বা সেটা যে কোনো জায়গায় লাগাতে হতো, ওখানে লাগাতে পারতো না, বাট এখন ওটা ওখানেও লাগাতে পারবে। উইল অলসো বি অ্যাপ্লিকেবল টু দ্য ইউটি অফ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর যেহেতু ওখানে ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। দ্য সেন্ট্রাল কোটা লস ইন স্কুল কলেজ অ্যাডমিশন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট জবস উইল অ্যাপ্লাই। ওখানে যে স্কুল কলেজেও যে কেউ ওখানে ইস্যু করতে পারবে। ঠিক আছে, সে স্টেট গভর্নমেন্ট জবস উইল অ্যাপ্লাই সেন্ট্রাল কোটা লস ইন স্কুল অ্যান্ড কলেজ অ্যাডমিশন, বা স্টেট গভর্নমেন্টেও কেউ অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আগে পারতো না কেউ। পিপল ফ্রম আদার স্টেট মে বি অ্যাভেল টু অ্যাকোয়ার প্রপার্টি অ্যান্ড রেসিডেন্সি রাইটস। আগে যেটা ছিল ওখানে কেউ জায়গা কিনতে পারতো না, প্রপার্টিও আসতে পারতো না, সেটা এখনও পারবে। ঠিক আছে, এর ফলে কী হবে? অনেক কোম্পানি নিজেরা জায়গা কিনে ওখানে কোম্পানি খুলতে পারবে, তারপরে অনেক কিছু ভালো হবে। আরটিআই উড বি মেড অ্যাপ্লিকেবল, এবং রাইট টু ইনফরমেশন যেটা আগে ছিল না এখন ওটাও হবে।
certain provision of Jammu Kashmir Constitution which denied property rights to native women who marry a person from outside the state may stand invalidated. তাহলে আগে কি ছিল যে ওখানকার যে মহিলারা আছে ওরা যদি অন্য কোনো স্টেটে বিবাহ করতো বা বিয়ে করতো তাহলে কী হতো, ওদের যে রাইটস প্রপার্টি রাইটটা থাকতো সেগুলো ওরা পেতো না, ঠিক আছে, পুরোপুরি ওটা বঞ্চিত হয়ে যেত। মনে করো কোনো একজনের মহিলা, কোনো একটি ফ্যামিলির শুধু একটি মেয়ে আছে, ঠিক আছে, মেয়ে বিয়ে হয়ে গেল অন্য স্টেটে, তখন কী হলো যে ওর যে প্রপার্টি আছে ওরা আর কেউ পেল না, ওর সরকারের নামে চলে যেত, ঠিক আছে। সো এটা আর এখন আর হবে না। এগুলো হলো আর্টিকেল 370 আর 370, ঠিক আছে। আর এটাকে এখন জম্মু ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে। কী হবে, একটা লাদাখ, আর লাদাখে উইদাউট হ্যাভিং অ্যান অ্যাসেম্বলি, আর জম্মু কাশ্মীরে একজন লিজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে, সেই হিসেবে করে দেওয়া হয়েছে। 5ই আগস্ট 2019 এটা পাস হয়েছিল, মনে রাখবে। নেক্সট আছে ইনার লাইন পারমিট। রিসেন্টলি মণিপুর হ্যাজ লঞ্চড অ্যান অনলাইন পোর্টাল ফর দ্য ট্রাভেলার টু সিক ইনার লাইন পারমিট অ্যাবাউট আইএলপি। মণিপুর ইনার লাইন পারমিট একটি কী আমি বলছি, ভারতের কিছু রাজ্য আছে নর্থ ইস্টে, আমাদের নর্থ ইস্টের 4টি রাজ্য আছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। এই 4টি রাজ্যে কী হতো, কেউ যদি যায়, যে মানে বাইরের থেকে যারা ঘুরতে যাবে তাদের একটি পারমিশন, ওখানকার গভর্নমেন্টের পারমিশন, লিখিত পারমিশন, ইনার লাইন পারমিট নিয়ে যেতে হবে। ওইখানে মেনশন থাকবে যে এতদিন থেকে এতদিন থাকতে পারবে, ওর বেশি থাকতে হবে না, ওই পারমিশন নিয়ে যেতে হবে, ওই উপযুক্ত ডেটের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এটা হলো ওখানকার ইনার লাইন পারমিট করেছে। অ্যাবাউট ইনার লাইন পারমিট, ইট ইজ এ ট্রাভেল ডকুমেন্ট দ্যাট অ্যালাউস অ্যান ইন্ডিয়ান সিটিজেন টু ভিজিট স্টে ইন এ স্টেট দ্যাট ইজ প্রোটেক্টেড আন্ডার আইএলপি সিস্টেম। লেখা আছে ফরেনার নিড টু প্রোটেক্টেড এরিয়া পারমিট to visit tourist place which are different from inner line permits needed by domestic tourists. ইনার লাইন পারমিটটা বেসিক্যালি কাদের জন্য, ডোমেস্টিক, যারা ইন্ডিয়ারই এই রাজ্য থেকে ওই রাজ্যতে যাবে, আর যারা ফরেন ছিল তাদের জন্য আরেকটা থাকে প্রোটেক্টেড এরিয়া পারমিট, পিএপি। দিস সিস্টেম ইজ ফোর্স টুডে ইন 4th নর্থ ইস্টার্ন স্টেট। ওটা যেটাই বললাম আমি এখন, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে এটা এখন লাগু আছে। নো ইন্ডিয়ান সিটিজেন ক্যান ভিজিট এনি অফ দি স্টেট আনলেস হি অর শি বিলংস টু দ্য স্টেট, নর ক্যান হি অর শি অফ স্টে বিয়ন্ড দ্য পিরিয়ড স্পেসিফাইড ইন দ্য আইএলপি। অন্য কোনো সিটিজেন ওখানে থাকতে পারবে না, ঠিক আছে, বা যাইতে পারবে না। ওখানকার সিটিজেন বারবার যেতে পারবে, আসতে হবে, ওটা কোনো প্রবলেম না। আর অন্য কোনো রাজ্যের সিটিজেন যদি ওখানে যায় তাহলে তাকে আইএলপি নিয়েই যেতে হবে, ইনার লাইন পারমিশন নিয়েই ওখানে যেতে হবে, ঠিক আছে। দ্য কনসেপ্ট স্টেপস ফ্রম দ্য বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট 1873 হোয়ার দ্য ব্রিটিশ ফ্রেম রেগুলেশন রেস্ট্রিকশন দ্য এন্ট্রি অফ রেগুলেটিং দ্য স্টে অফ আউটসাইডার্স ইন দ্য ডেজিগনেটেড এরিয়াস। তো এটা কোন আইনের দ্বারা করা হয়েছে, 1873 বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশনে, ঠিক আছে, যেখানে ব্রিটিশরা এই রেগুলেশন করেছিল যে বাইরের কেউ ওই ডেজিগনেটেড এরিয়াতে যেতে পারবে না। আইএলপিটা কি কার দ্বারা ইস্যু করা হয়, ওই কনসার্ন স্টেট গভর্নমেন্টের দ্বারাই, ঠিক আছে, ওখানকার রাজ্য সরকারই এটা চালু করতে পারবে। ইট ক্যান বি অবটেন আফটার অ্যাপ্লাইং আইদার অনলাইন অর ফিজিক্যালি। এটা অনলাইনেও অ্যাপ্লাই করা যায়, ফিজিক্যালিও অ্যাপ্লাই করা যায়। ইট স্টেট দ্য ডেটস অফ ট্রাভেল অলসো স্পেসিফাই দ্য পার্টিকুলার এরিয়া। এটাতে যে তোমার পারমিশন থাকবে ওখানে একদম ডেট, ট্রাভেলের ডেটও থাকবে, কবে থেকে কবে থাকবে, আবার তোমার ওখানে স্পেসিফাইড করা থাকবে যে কোন এরিয়াটাতে তুমি ঘুরতে যাচ্ছ, ঠিক আছে। নর্থ ইস্টার্ন কাউন্সিল, এটা ইম্পর্টেন্ট, একটু এটা হাইলাইট করতে বলে গেছি। নর্থ ইস্টার্ন কাউন্সিল, ইট ইজ এ স্ট্যাটুটারি অ্যাডভাইজারি বডি এস্টাবলিশ আন্ডার নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট 1971। নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের দ্বারা একটি স্ট্যাটুটারি অ্যাডভাইজারি বডি করা হচ্ছে। আবার বলছি, স্ট্যাটুটারি বডি কোনগুলো, যেই সব কমিটি বা বডি আর পার্লামেন্টের কোনো অ্যাক্ট দ্বারা পাস করা হয় তাকে বলা হয় স্ট্যাটুটারি বডি। আর যেসব কমিটি কনস্টিটিউশনে মেনশন আছে, যেরকম ইলেকশন কমিশন, ঠিক আছে, কন্ট্রোলার, অডিটর জেনারেল, এরা হলো কনস্টিটিউশনাল বডি। তো ইট ইস এ নোডাল এজেন্সি ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ 8 নর্থ ইস্টার্ন রিজিয়ন স্টেট, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা। এইসব 8টি রাজ্যের জন্য একটি এজেন্সি, ঠিক আছে। এর কি অর্গানাইজেশন স্ট্রাকচার, এক্স চেয়ারম্যান থাকবে, হোম মিনিস্টারের এক্স অফিসিয়াল চেয়ারম্যান থাকবে, ভাইস চেয়ারম্যান থাকবে, মিনিস্টার অফ দ্য স্টেট, মেম্বার থাকবে গভর্নর আর চিফ মিনিস্টার অল 8 স্টেট, 3 members nominated by president 3 মেম্বারকে নমিনেট করবে। ইটস এ ম্যান্ডেটেড ফাংশন অ্যাজ এ রিজনাল প্ল্যানিং বডি ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন। মানে ওখানকার ডেভেলপিং বা অন্য কোনো স্কিম নিয়ে আলোচনা করাটাই এই বডিটার কাজ, ঠিক আছে, মেনলি। এরপর আছে ইন্টারস্টেট কাউন্সিল। রিসেন্টলি ইন্টারস্টেট কাউন্সিল হ্যাজ বিন রিকনস্টিটিউট। অ্যাবাউট ইন্টারস্টেট কাউন্সিল আর্টিকেল 2063-তে এটা মেনশন আছে, ঠিক আছে।
Constitution provides for the establishment of an ISC, Interstate Council. It was set up on the recommended of the Sakaria Commission by a presidential order in 1990. The Sakaria Commission প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সেট করা হয়েছিল। ঠিক আছে, তো বলতে পারে যে ইন্টারস্টেট কাউন্সিল কোন কমিশনের দ্বারা, সাকারি কমিশন ইজ রিলেটেড টু কিসের, তখন বলতে হবে ইন্টারস্টেট কাউন্সিল। ইট ইজ এ রিকমেন্ডেটরি বডি অ্যান্ড ইস্যু রিলেটিং টু দ্য ইন্টারস্টেট, সেন্টার স্টেট অ্যান্ড সেন্টার ইউনিয়ন টেরিটরিজ রিলেশনস। এটা সেন্টার আর স্টেটের সঙ্গে বা স্টেট টু স্টেটের সঙ্গে, সেন্টার আর ইউনিয়ন টেরিটরিজের সঙ্গে রিলেশন যেটা আছে ওদের ইস্যুস যেগুলো থাকে সেগুলো রিকমেন্ড করে, সেগুলোকে বলার জন্য। ইট প্রমোট কোঅর্ডিনেশন বিটুইন দেম বাই এক্সপ্লেনিং, ডিসকাসিং অ্যান্ড ডেলিবারেটিং অ্যান্ড সাচ ইস্যু, কোন সব কিছু ইস্যু ডিসকাশন করার জন্য এটা প্রমোট করে। এটার হেডকে থাকে প্রাইম মিনিস্টার, দ্য চেয়ারম্যান থাকবে, আর সব চিফ মিনিস্টাররা স্টেটের এর বডিতে থাকবে, অর্গানাইজেশনে থাকবে। ইউনিয়ন টেরিটরিজের ইসে থাকবে, যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে চিফ মিনিস্টার, না থাকলে লেফটেন্যান্ট গভর্নমেন্ট থাকবে। 6 সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার ইনক্লুডিং দ্য হোম মিনিস্টার টু বি নমিনেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টার 6জন ক্যাবিনেট মিনিস্টারকে নমিনেট করবে, হোম মিনিস্টার তো থাকবেই। ঠিক আছে, তো আজ এটুকুই থাক, পরেরটুকু আমি পরের লেসনে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। দেখতে থাকো আর প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।